জীবন টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র। কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের চাবিকাঠি। তাই স্বাস্থ্যসেবা সকলের কাছে পৌঁছে দিতে উন্নয়নশীল দেশগুলোর এই প্রচেষ্টাকে সহায়তার জন্য উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ইউএনজি এর ৭৮তম অধিবেশনের সাইডলাইনে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি স্বাস্থ্য বিষয়ে আগ্রহীদের সাথে উপলব্ধি ও দক্ষতা বিনিময় করতে প্রস্তুত আছে বাংলাদেশ। সকল সুখের মূল হচ্ছে স্বাস্থ্য, তাই বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চারিদিকে আনন্দ ছড়িয়ে দিতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরও বলেন, ৯০% সেবা প্রার্থী কমিউনিটি ক্লিনিকের প্রতি তাদের সন্তোষ প্রকাশ করেছেন। এই স্বাস্থ্যসেবার কার্যক্রম ও ফান্ডিং সহজ করতে ২০১৮ সালে পার্লামেন্টে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট অ্যাক্ট পাস করা হয়েছে। কিন্তু ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। এতে প্রায় ৭ বছর অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কমিউনিটি ক্লিনিকগুলো। We call upon our development partners, including multilateral financing institutions, to extend their support for the cause of community-centric health services in the developing world. On our part, Bangladesh stands ready to share our insights and expertise with those interested. নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে বাংলাদেশকে আবারও তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্বাধীন মত প্রকাশের পরিবেশ তৈরির ওপরও জোর দিয়েছে দেশটি। এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো টানাপোড়েন নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব সহ নীতি নির্ধারকদের অনেকেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনীতিক কাউন্সিলর ডেরেক শোলের সাথে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। টুইট করে শোলে জানান, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন তারা। ডক্টর মোমেনের ভাষ্য, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদার হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরো শক্তিশালী বলিষ্ঠ করতে চান। তারা আমাদের বন্ধু হিসাবে আমরা অনেকগুলো তাদের উপদেশ গ্রহণ করেছি। আমরা বলেছি যে উপদেশগুলো যদি বস্তুনিষ্ঠ হয়, অবজেক্টিভ হয়, উইল ডেফিনেটলি অ্যাকসেপ্ট ইট। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ডিজিটাল সিকিউরিটি আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর তা সংশোধন করেছে বাংলাদেশ। নির্বাচন নিয়েও দুদেশের অবস্থান অভিন্ন বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের হাতকে শক্তিশালী করার জন্য তারা একাধিক উদ্যোগ নিয়েছেন। একটা তারাও বলেন ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পারলে নন ভায়োলেন্ট, আমাদের সাথে আমাদের শক্তিশালী করেছে। এবং কেউ যদি ইলেকশন বাদ দেয় কিংবা ইলেকশন যাতে না হয়, ডিসরাপশন করে, তারা সেই জন্য ওদের সতর্ক করে ভিসা নীতি চালু করেছে। সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জিয়া। টুইট বার্তায় গণতন্ত্র, নির্বাচন ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি। লামিয়া তিথি, যমুনা নিউজ। মালয়েশিয়ায় স্বদেশীকে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন আরেক বাংলাদেশি। অভিযুক্ত বাংলাদেশির নাম মোহাম্মদ মকবুল হোসাইন। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। মঙ্গলবার দেশটির পেরাক রাজ্যের একটি আদালতে দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী মকবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। আসামি দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। এদিকে আসামির পক্ষে কোনো প্রতিনিধি না থাকায় আদালত একজন দোভাষী নিয়োগের জন্য আগামী ২০ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন। বিচারক মোহাম্মদ শাজমির জামহারি গেল ১০ সেপ্টেম্বর নিহত মনোয়ারকে হত্যার অভিযোগে তারই বন্ধু মকবুলকে আটক করে পুলিশ। দক্ষিণ আফ্রিকায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নর্থ ওয়েস্ট প্রভিন্স শাখা বিএনপি। প্রভিন্সের ডেলারিভিল শহরের স্থানীয় একটি হলরুমে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মমিনুল হক মুমিন। যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রহিম বাদশাহ, বিএনপি নেতা জহিরুল আলম তরুণ, এম নাজমুল হোসাইন, মীর হোসেন মিরু, এস এম কফিল উদ্দিন, সালাউদ্দিন চৌধুরী ডালিম সহ অনেকে। আলোচনা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
স্পেনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ওপেন কনসার্ট। স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি যুব সংগঠন বাংলাদেশ কালচারাল ইয়াং ফেডারেশন স্পেনের উদ্যোগে হয় এই আয়োজন। সান অ্যান্থনি চত্বরে আয়োজিত এই কনসার্টে বার্সেলোনা ও আশপাশের প্রবাসীরা অংশ নেন। শুরুতেই আয়োজক সংগঠনের সদস্যদের পরিচয় পেশ করা হয়। মিরন নাজমুলের উপস্থাপনায় বক্তব্য দেন সভাপতি নূরে আমিন টোকন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। এই পর্বে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের কনসুলার রামন পেদ্রো বেরনাউস। পরে মাসুদা পারভিন মুন্নি ও রুমাইশা সুলতানা শাওনের উপস্থাপনায় কনসার্টে গান পরিবেশন করেন প্রীতম আহমেদ, শ্রাবণী বড়ুয়া, মানসিব সহ প্রবাসী শিল্পীরা। লেবাননে আইন আল রোমানি স্পোর্টিং ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বৈরুতের নটরডেম কলেজ মাঠে হয় এই আয়োজন। ক্লাবের সভাপতি আবুল কাশেম সাদির সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন ক্লাবের পরিচালনা পর্ষদের পরিচালক সোহেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য বাবুল মিয়া, ইস্কান্দার মোল্লা, আবু তাহের ও হারুন মিয়া সহ অনেকে। এ সময় ক্লাবের সকল খেলোয়াড়ের হাতে জার্সি ও ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য শিয়াবুদ্দিন, রনি মিয়া, মাইনুদ্দিন, সুমন মিয়া সহ অন্যরা। উদ্বোধন শেষে ছিল জমকালো আতশবাজির আয়োজন। লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য একটি দল দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে আল বাইদা শহর সফর করেছে। রাষ্ট্রদূত দারনাথ থেকে আল বাইদা শহরে আশ্রয় নেওয়া প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন। দূতাবাসের পক্ষ থেকে দেওয়া হয় ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা। রাষ্ট্রদূত জানান, তারা লিবিয়ায় বিপদগ্রস্ত প্রবাসীদের সুরক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানান, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের দ্রুত দেশে পাঠাতে আইওএমের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জরুরি ওষুধ সহ 1.5 টন ত্রাণ সামগ্রী এরই মধ্যে পৌঁছেছে দারনায়। বাংলাদেশ থেকে পাচারকালে এবছরের সবচেয়ে বড় স্বর্ণের চালান জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় 23 কেজি, যার বাজার মূল্য ভারতীয় মুদ্রায় 14 কোটি রুপি। বিএসএফ জানায়, পেট্রাপোল স্থলবন্দরের কাছে বাগদা রানঘাট সীমান্ত এলাকায় বিপুল এই স্বর্ণ জব্দ করা হয়। এই ঘটনায় ইন্দ্রজিৎ পাল নামের এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত এলাকায় টহলের সময় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন বাইক আরোহী ইন্দ্রজিৎকে থামালে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তল্লাশি চালিয়ে বাইকের এয়ার ফিল্টার থেকে 50টি স্বর্ণের বিস্কুট ও 16টি বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় 23 কেজি। বাংলাদেশ থেকে কয়েক হাত ঘুরে এসব স্বর্ণ ভারতে পাচার হচ্ছিল। এক শিখ নেতার হত্যাকাণ্ড ঘিরে নজিরবিহীন কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে ভারত ও কানাডার মধ্যে। এই হত্যার জন্য সরাসরি নয়াদিল্লিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন, ভারত সরকারের মদদে কানাডা ভূখণ্ডে এই গুপ্ত হত্যা চালানো হয়। এই ঘটনার জেরে পরস্পরের জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে দেশগুলো। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অটোয়ার এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে নয়াদিল্লি। ভারতে জি20 সম্মেলনের সাইডলাইনে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শিখ হত্যাকাণ্ড প্রসঙ্গটি তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। তবে বিষয়টিকে খুব একটা আমলে নেয়নি মোদী সরকার। দেশে ফিরেই দুদেশের বাণিজ্য চুক্তি বাতিল করেন ট্রুডো। সোমবার পার্লামেন্টের অধিবেশনে তোলেন ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। জানান, কানাডার ভূখণ্ডে নয়াদিল্লির মদদে হত্যা করা হয় শিখ নেতাকে। কানাডার ভূখণ্ডে কানাডীয়কে হত্যায় বিদেশি সম্পৃক্ততা স্পষ্টভাবে সার্বভৌমত্বের লঙ্ঘন। স্বাধীন, মুক্ত, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেভাবে কাজ করে তার সম্পূর্ণ পরিপন্থী এ ধরনের ঘটনা। অত্যন্ত গুরুতর বিষয়টি নিয়ে মিত্রদের সাথে সমন্বয় এবং ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, অভিযোগ প্রমাণের উপর নির্ভর করবে দুদেশের ভবিষ্যৎ সম্পর্ক। নির্জার হত্যাকাণ্ডে বিদেশি ইন্ধনের প্রমাণ মিলেছে। এটা শুধু বেদনাদায়কই নয়, বরং পুরোপুরি অগ্রহণযোগ্য। অভিযোগ সত্যি প্রমাণিত হলে সেটা হবে কানাডার সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ। পাশাপাশি দুটি দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যতও নির্ধারিত হবে। এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে ভারতীয় এক কূটনীতিককে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিখিত বিবৃতি দিয়েছে ভারতও। জানায়, এটি ভিত্তিহীন অভিযোগ। কানাডায় সক্রিয় উগ্র খালিস্তানপন্থীদের কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরাতেই এই অপতৎপরতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রুডোর এই অভিযোগ দুদেশের সম্পর্কের জন্যই ক্ষতিকারক। জাস্টিন ট্রুডো নিজেই পার্লামেন্টে বললেন, তিনি অভিযোগের ভিত্তিতে ভারতের বিরুদ্ধে করেছেন দোষারোপ। একজন সরকার প্রধান হিসেবে ট্রুডোর আচরণ খুবই কাণ্ডজ্ঞানহীন। এর মাধ্যমে তিনি শুধু ভারত কানাডার কূটনৈতিক সম্পর্কই ঝুঁকিতে ফেললেন না, বরং প্রবাসী ভারতীয়দেরও করলেন কোণঠাসা।
18 জুন ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের একটি গুরুদুয়ারার বাইরে খুন হন হরদীপ সিং। এ সময় মুখোশধারী দুই ব্যক্তি তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। খালিস্তান টাইগার ফোর্স KTF এর প্রধান কে এই হরদীপ সিং নিজ্জার। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি। ছিল হত্যা চেষ্টার সম্পর্কিত 10টির বেশি মামলা। তার সন্ধান দিতে পারলে 10 লাখ রুপি পুরস্কারও ঘোষণা করেছিল দিল্লি। বলা হচ্ছে 1997 সালে প্রকৃত তথ্য গোপন করে কানাডায় পাড়ি জমান। সেখানেই বিয়ে করে লাভ করেন নাগরিকত্ব। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নিয়ন্ত্রিত বিস্ফোরণে একযোগে গুঁড়িয়ে দেওয়া হলো তুরস্কের 9টি ভবন। পূর্বাঞ্চলীয় মালাতিয়া শহরে চলতি সপ্তাহে প্রশাসনের তত্ত্বাবধানে চালানো হয় এই বিশাল কর্মযজ্ঞ। মূলত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে বিল্ডিংগুলো। মাত্র 14 সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় 15 তলা বিশিষ্ট সুউচ্চ সব স্থাপনা। যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগের ছবি নয়, তুরস্কের মালাতিয়ায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হলো বহুতল এসব স্থাপনা। ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এসব ভবন এভাবেই ভেঙে ফেলা হয়। চোখের পলকে ধসে পড়ল বহুতল ভবনগুলো, তাও আবার একটি দুটি নয়, একে একে 9টি আবাসিক ভবন হয়ে গেল ধূলিসাৎ। ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে একসাথে এতগুলো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা গোটা বিশ্বেই বিরল। প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে 12,000 বর্গ কিলোমিটার শহরের বিভিন্ন প্রান্ত থেকে শোনা যায় ধসের শব্দ। ধুলায় ধূসর হয়ে যায় গোটা এলাকা। 15 তলা উঁচু 9টি ভবন নিশ্চিহ্ন করতে সময় লেগেছে মাত্র 14 সেকেন্ড। ব্যবহার করা হয়েছে 1660 কেজি বিস্ফোরক সমৃদ্ধ 30,000 ক্যাপসুল। একসাথে বিস্ফোরণে সরাসরি নিচের দিকে ধসে পড়ে অবকাঠামোগুলো। এতে ক্ষতি হয় না আশপাশের ভবনেরও। প্রকৌশলের ভাষায় এ কৌশলের নাম ওয়াটারফল টেকনিক। ভবন ভাঙার বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। গঠন করা হয় 110 জনের একটি দল। সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের। অপারেশন চলাকালে বন্ধ করে দেওয়া হয় আশপাশের সড়কের যান চলাচল। চলতি বছর ভয়াবহ ভূমিকম্পের পর নিয়ন্ত্রিত বিস্ফোরণে অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে তুর্কিদের জন্য। কর্তৃপক্ষ বলছে মালাতিয়া শহরে ক্ষতিগ্রস্ত 1400 ভবন রয়েছে, যেগুলো ভাঙতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।